কিন্তু এই সেনাপ্রধানকে আপনাদের বুঝতে হবে যে এ হচ্ছে ইন্ডিয়ান মাল, আওয়ামী লীগের মাল। এই আওয়ামী লীগের মালের কথাবার্তা শুনে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য, কার্যক্রম কোনো কিছু করবেন না। এটাই আমাদের প্রত্যাশা। ছাত্র ভাইদেরকে বলবো, ভাই দেখেন আপনাদের হাতে এখনো সময় আছে। আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আসলে দেশপ্রেমিক। এই আসিফ নজরুল থেকে সরায় আপনারা যদি ৬ মাস সময়ও পান, এই ৬ মাসে দেখায় যেতে হবে যে না, বাংলাদেশে আসলেই একটা ভালো কিছু আপনারা করে গিয়েছে। সেটার জন্য আসিফ নজরুলকে এখান থেকে সরাইতে হবে। ওয়াকারের পক্ষে কথা বলেন আপনারা কিসের জন্য? আপনারা তো সেই মাল যে কিনা মাল খাওয়ার জন্য তারপরে আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা পয়সা নেন। আপনাদের মতো মালেরা এসে এখন আমাদেরকে দেশপ্রেম শেখান। সেনাপ্রধানের মাসিক বেতন নিয়া তারপরে আমাদেরকে এখন দেশপ্রেম শিখাইতে আসিস? তোরও পেছন দিয়া ঢুকাবে শালার পো। তুই জানিস না তুই যে দেশে কয়দিন পরে যাবি? যাওয়ার পরে তারপরে তোরেও তো পেদাবে। তুই সেনাপ্রধানের ফাঁদে পা দিয়েছিস 2,70,000 80,000 টাকা বেতনের জন্য। এই সেনাপ্রধান আওয়ামী লীগকে চায় আনতে। তুই বুঝতেছিস সামনে কি অবস্থা? আওয়ামী লীগকে আনবে, ভারতকে আবার বিভিন্ন জায়গায় তাদের জায়গাগুলো সুন্দর করে দিবে। এটা হচ্ছে সেনাপ্রধান। আপনার কোনো ধোঁকাবাজি, ধান্দাবাজিতে এই ইউটিউবার ভাড়া করে লাভ হবে? আপনাকে খুব স্পষ্টভাবে কিছু জায়গা মানুষের সামনে পরিষ্কার করতে হবে। প্রথম জায়গা, বিডিআর এর বিচার নিশ্চিত করতে হবে, তাইলে বুঝবো আপনি দেশপ্রেমিক। আওয়ামী লীগের যেসব লোকজন এখনো ডিওএইচএস এ পলাতক আছে, যাদেরকে আপনি লুকিয়ে রেখেছেন, আপনার অফিসাররা লুকিয়ে রেখেছে, তাদেরকে বের করে আইনের মুখোমুখি করতে হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সারা দেশে সাঁড়াশি অভিযান চালান। অভিযান চালায় আওয়ামী লীগের লোকজনকে ধরেন। অস্ত্র কারা এতদিন অস্ত্রবাজি করেছে, মামলার আসামি কারা, তাদেরকে ধরেন। আপনারা কোনো কিছুই করেন না। আপনি উল্টা বলছেন সরকার, আপনারা কি ব্যারাকে রাখা হয়েছে নাকি? আপনাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাইরে রাখা হয়েছে। আপনি কারে দোষ চাপান? আপনি প্যারালাল গভর্নমেন্ট হিসাবে আপনাকে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি এসে ইউনূসের উপরে দোষ চাপাচ্ছেন। তো এরা তো সারাক্ষণ এই গুটিবাজি করে অস্থিরতা করে। এখন আজকে সে এখানে বলেছে যে এটা করছে। তোমারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে না, তুমি সরকার। সরকারের পার্ট তো তুমিও, তোমার সরকার তো সেই দায়িত্ব দিয়েছে। তুই ওখানে না যা, তুই এনে গুটিবাজি করিস সারাদিন ভারতের সাথে। তোর বউর ফোন দিয়া তুই সারাদিন শেখ হাসিনার সাথে আলাপ মারিস কেন? তোর ওই জন্য তোর সেনাপ্রধান বানানো হয়েছে নাকি? বাটপার, তোর সময়ে 2024 সালে নির্বাচন হয়েছে না? চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকায় ছিলি? তুই তো তাকায় ছিলি তোর আম্মার দিকে। তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়ায় গেলি, বাটপাড়ির রাজনীতি মারাও। আমার এই রাজনীতি আমরা বুঝি না। তুই খালেদা জিয়ার বাসায় গিয়ে খালেদা জিয়ার সাথে এখন প্রীতি কর। তোর তো প্রীতি না করে উপায় নাই। তুই এই জন্য খালেদা জিয়ার বাসায় গেছি। 24-এর আগে কেন গেলি না? 24-এর আগে যায়া খালেদা জিয়ারে কেন করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের? তারেক রহমানের ফোন করছিলি? বিএনপির কোন নেতারে ফোন করছিলি? তোর মা যা বলেছে তুই সেভাবে 2024 সালে নির্বাচন করে দিয়েছিস। এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল। তোরা কিছু করছিস এই দেশের মানুষের জন্য? তুই তো সেই বাটপার যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর এই ইয়ের কি বলে অস্ত্র দিয়েছে সরকার, সরকারকে রক্ষা করতে হবে। এই কথা বলছিলি না তুই? তোর এই রেকর্ড আমরা পাওয়ার চেষ্টা করতেছি। পাবো কিনা জানি না, পেয়ে যাইতেও পারি। তুই যে 3 তারিখ 2 তারিখ কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানবো। তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপানরা যে হত্যা করা হইলো, তুই কই ছিলি তখন? তো তখন উদ্বিগ্ন হোস নাই তুই এতগুলি মানুষকে যে মারলো? তুই আর তোর বিডিআর এর লোকজনের দিয়া তুই করছিস, গুলি করাইছিস মানুষকে। তো সেনাবাহিনীর লোক দিয়া গুলি করে 5 তারিখ সকালেও তুই গুলি করাইছিস। তুই তো সেই বাটপার। তুই এখন আসছিস চাতক পাখির মতো রাজনৈতিক দল ইলেকশন করবে সেটার জন্য তাকায়। মানে যদি একটা নির্বাচিত সরকার আসে, ইউনূসকে এখান থেকে সরায় দেয়, তাইলে তোমার সুবিধা হবে গুটিবাজি করতে, তাই না? এই জন্য এখন নির্বাচিত সরকারের তাড়াতাড়ি আনার জন্য পায়তারা করতেছো। সব লোকজনের কিনে নিয়ে এখন তাদেরকে দিয়েই করতেছো। এগুলি আমরা খুব ভালো করে বুঝি। বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ, দেখেন সামনে নির্বাচন হবে, নির্বাচন হইতেই হবে। এটা ডক্টর ইউনূসও বলেছেন, জুনের বাইরে নির্বাচন যাবে না।
আপনাদেরকে এই সেনাবাহিনীর এই ডিজিএফআই এরাই নানান ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা করবে, আপনাদেরকে একটা সিদ্ধান্তহীনতার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে এই দেশের মানুষ নির্বাচন চায়, রাজনীতি। আমি নিজেও চাই খুব দ্রুত একটা নির্বাচন হোক, এবং সেই নির্বাচন আমার বিশ্বাস ডক্টর ইউনূস দেবেন। এবং ডক্টর ইউনূস এমন কোনো জিনিস করে যেতে পারবেন না যেটা বাংলাদেশের সরকার চায় না। আপনারা তাদের সাথে আলোচনা করুন। প্রতিটা মানুষ এটার সুফল ভোগ করবে। এখন কোনো দেশ, কোনো কোম্পানি, মানে দেশ মানে কোনো দেশ এসে আমার এটা দখল করে করবে, এটার আমি বিরোধিতা করব, জীবন দিয়া দিব এটার জন্য। কিন্তু আমার কোনো কোম্পানি, কোনো দেশের বিদেশি কোম্পানি এসে যদি এটার হ্যান্ডেলিং এর কাজ নেয়, এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয়, সমস্যা নাই তো। তুমি তো এতদিন ইন্ডিয়ারে যে সুযোগ সুবিধা দিয়ে রাখছিলে, ইন্ডিয়ান একটা জাহাজ যদি আসে তাহলে তাকে আগে খালাস করতে হবে, সে পরে আসলেও তার আগে দিতে হবে। তুমি তখন তো এটার বিরোধিতা করো নাই। তুমি পাহাড়েই করো না কেন, তোমার খাওয়ার জন্য নাকি এই ডিএইচএস আর এই ঢাকা শহরের অর্ধেক দখল করে তোমার খাওয়ার জন্য সেনাবাহিনী রাখছি নাকি আমরা? তুমি পাহাড়ে যাও, পাহাড়ে যা পাহাড় আগে দখল মুক্ত করো, এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে এসো। ডক্টর ইউনূস আর সেনাপ্রধান কিংবা যে যাই বলুক, আমরা করিডোর বা কোনো বিদেশি কোনো সংস্থার কাছে কোনো কিছু দিতে হলে আমরা একজন মানুষকে বিশ্বাস করি, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার মতামত নিয়ে যদি মনে করে যে না এটা ঠিক আছে, যেহেতু এটা নিয়ে একটা তৈরি হয়েছে, আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনূস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে। ইউনূস যদি কোনো দেশের কোনো বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায়, আরে ভাই রাতারাতি ইউনূসের বিরুদ্ধে দাঁড়াবো আমরা। যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, আমি মনে করি এর মধ্যস্থকারী হিসাবে খালেদা জিয়াকে রাখা যাইতে পারে, এবং বেগম খালেদা জিয়া যেটা বলবে সেটাই হবে। একজন বিশ্বস্ত দেশপ্রেমিক, তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবে না। সো খালেদা জিয়াকে আনেন, এনে আপনারা বসেন, বসে এটা কি করবেন সেটা সিদ্ধান্ত নেন। ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে, এই সেই, সে লিখেছে এখানে যে দেয়ার উইল বি নো করিডোর। এখানে সে এটার মানে কোট আনকোট একটা দিয়েছে এই লেখাটার ভিতরে, তিনি স্পষ্টভাবে বলেন, এটা লেখার আগে বলেছেন। যাই হোক, ওয়াকারের কাছে আমাদের দেশপ্রেম, উনি ইন্ডিয়ান মাল, ইন্ডিয়া যাও, তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে, ইন্ডিয়াতে যাও। আচ্ছা, এরপরেই বলেছে একইভাবে চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই সরকারের নেই। একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোনো ভূক্ষেপ নেই। তুই কি পাল ফালাস? তোর ডিজিএফআই সারাদিন আকাম করে এই গার্মেন্টস এর পোলাপানের কাছে যায় কাটি মারে এদেরকে করার জন্য। ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর লোক দায়ী, তুই করছিস। ওই যে গাজীপুর এলাকায় এক ডিজিএফআই একটারে দিয়ে রাখছে, ব্রিগেডিয়ার জেনারেল একজন, এটা ছিল আত্মীয়, ওই সিলেটের ওই যে এক আছে না, ওই যে মাগুর একটা আছে না আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল, তার আত্মীয়, তার সাথে ছবি টবিও আছে, আমার কাছে আছে ওগুলো, তারে নিয়ে এসে দিয়েছে। তারপরে বলেছে যে গত 20 মে 2025 তারিখ রাতে অনুষ্ঠিত সভায়, এর পূর্ব রাতে সেনা ভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনাপ্রধান উল্লেখ করেন। মানে তো ওনাকে সেনাপ্রধান, এই রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস জিজ্ঞাসা করেছেন, সেনাপ্রধান যে কোনো সময় অর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন, তোমার শেষ কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন, তোমার এই আইন জানা উচিত। তারপরে খুব মজার একটা কথা তিনি বলেছেন যে গত 9 মাস ধরে সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন। এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন। একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে। যাই হোক, আমরা বিষয়টি নিয়ে প্রচন্ড রকমের উদ্বিগ্ন, আমরা নিজেরাও। সো আমরা দেশবাসীকে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে সজাগ থাকতে হবে প্রতিটা মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার না আসছে এবং সেই সরকারের নেতৃত্বে যারা থাকবে তারা যতক্ষণ স্যাটিসফাইড না। আমি যদি ছোট করে বলি যে তারেক রহমান দেশে যায়নি এখন পর্যন্ত,
কেন যায় নাই? আপনার কি মনে হয় তারেক রহমান ইউনূসের ভয়ে যায় নাই? এই সেনাপ্রধানের ভয়ে যায় নাই। তারেক রহমান আপনাদের কাছে ভাই অনেকের কাছে আমার মনে হইতে পারে যে আমি এখন হয়তোবা আপনার কারো পক্ষে ভাই আমি কারো পক্ষে যে কথা বলি না এটা কয়দিন মানে যখন একজন আজকে বলেন তার পক্ষে বলি পরশুদিন বুঝতে পারেন যে না, এ তো আসলে এর লোক না। সো আশা করি দিন শেষে বুঝতে পারবেন। ভাই বিশ্বাস করেন, বাংলাদেশে যদি নাকি একটা নির্বাচিত সরকার আসে এবং সেটার প্রধান যদি নাকি তারেক রহমান হন, আমি আপনাদেরকে কথা দিলাম, মানে আমি আমার নিজের জায়গা থেকে আমি যতটুকু বুঝতে শিখেছি তারেক রহমানকে, বিএনপির বিগত দিনে যে সরকার ছিল তার চেয়ে অনেক ভালো কিছু একটা দেখবেন। আমি আপনাদেরকে কথা দিলাম। যদি নাকি খারাপ কিছু দেখেন, যদি অন্যরকম কিছু হয়, লুটপাট হয়, তারেক রহমান বিদেশি কোনো শক্তির হয়ে কাজ করে, আমি বললাম আমি ফার্স্ট পারসন হব যে কিনা আপনাদের সাথে দাঁড়াবো, তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু আমি এখন পর্যন্ত তারেক রহমান সম্পর্কে, তারেক রহমানের এখনকার যেই তার চিন্তা ভাবনা, তার যেসব মানুষজনের সাথে তিনি এই রাষ্ট্র নিয়ে কথা বলেন, আমি সেটা থেকে আপনাদেরকে বলছি যে তারেক রহমান একটা ভালো কিছু আপনাদের সামনে, এই এখন আপনি যে বিএনপিকে দেখছেন, বিএনপি এরকম থাকবে না। বিশ্বাস করেন এরকম থাকবে না। বিএনপির অনেক নেতা আছে যাদের উপরে তারেক রহমানের শতভাগ কর্তৃত্ব নাই। যে কারণে অনেক কিছু তিনি করতে পারছেন না। চাইলেও অনেক ব্যাপারে তিনি এখন নিশ্চুপ থাকছেন। তিনি দেশে ফিরলে সেটা দেখতে পারবেন। সো আমরাও চাই, আর যদি জামাত আসে, আমাদের জামাতকে নিয়েও কোনো বড় ধরনের কোনো অভিযোগ নাই যে জামাত এসে তারপরে দেশকে বিক্রি করে দেবে। তাদের কিছু নেতা আছে যারা কিনা রয়ের সাথে কানেক্টেড, নানানভাবে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করছে। তো এটার ব্যাপারে আমার আ কোনো আপত্তি নাই। তারাও যদি আসে আমি মনে করি দেশ নিশ্চিন্ত একটা জায়গায় যাবে। যারাই ক্ষমতায় আসুক, বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি, আমি মনে করি যে এই দেশ একটা ভালো জায়গায় যাবে। সো সেই দিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটা মানুষকে নিরাপত্তা প্রহরীর মতো এই দেশকে পাহারা দিতে হবে। আমরা আছি, ইনশাআল্লাহ এই দেশ ভারত, চীন, পাকিস্তান, আমেরিকা কোনো দেশের কাছে নতজানু হয়ে তারপরে থাকবে, এটা আমরা কখনোই ইনশাআল্লাহ হইতে দিব না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।